হ্যাপি বার্থডে টু মাই বেটার হাফ। আমরা দেখতে পাবো হচ্ছে এরকম একটা সুন্দর বাইরের দৃশ্য। আদিগন্ত বিস্তৃত পর্বত শ্রেণী একদম। আর বাট আমার এই জিনিসগুলো খারাপ লাগে না। ভেলভেটেড কাপড়। ভেলভেটেড। আমি এখানে কোনো খাবারের দোকান দেখতে পাচ্ছি না, কোনো এমনি স্টল দেখতে পাচ্ছি না। আবার একটু মুখে দেখা যাক। সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়তো ওই হকার ওই রাস্তার ধারে, আমি জানি না সেই কারণে নেই কিনা। লালরঙা চিঠিতে প্রত্যেককে স্বাগত। তোমাদের সঙ্গে আমি দীপায়ন, আমার সঙ্গে আছে প্রীতি, কিন্তু সে এখন অন ক্যামেরায় নেই, ব্যাক ক্যামেরায়। এবং আমার পাশে যাদের দেখতে পাচ্ছ তারা আমাদের সি অফ করতে এসছে। এখন আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি 2 টায়ার A1 এর ভেতর আছি। আমাদের সিট 40 আর 42, আর ঠিক 5 মিনিট বাকি ট্রেন ছাড়তে। তো বাবা মা সি অফ করতে এসছে, সুতরাং 5 মিনিট বাদেই নেমে যেতে হবে। এখন বাবা বললো যে এসছি যখন একটু এসিতে বসে একটু কফি টফি খেয়ে তারপর যাই। একটাই কথা, শুভ যাত্রা এটাই বলবো, কারণ আমরা মা বাবারা সবসময় একটা চিন্তায় থাকবো, টেনশনে থাকবো যে ঠিক মতো পৌঁছলো কিনা। তারপরে তো আনন্দ করা তো মাঝের কদিন আছেই, আবার ভালোই ভালোই কলকাতায় ফিরে আসলেই আমরা বাঁচি আর কি। হ্যাঁ, আমারও একই কথা। তবে হয় কি, দূরপাল্লার ট্রেনে এই যে উঠে বসেছি, কফি খাচ্ছি, মানে কোথাও একটা মানুষ ভ্রমণের মুখবন্ধ হয়ে যায় যে এই বোধহয় চললাম, এক্ষুনি ট্রেনটা ছাড়লো। ফলে সি অফ করতে এসে নেমে যাওয়ার সময়টা একটুখানি খারাপ লাগে। প্রথমত তো কটা দিন 4 জনের সংসারের যে পরিসীমা, সেখানে একটু শূন্যতা বা ছন্দপতন থাকে। 2 নম্বর, ওই যে গন্তব্যটা সেটাও কোথায় যেন একটা মানে আলেয়ার মতো বা নিশির ডাকের মতো সম্মোহনী শক্তি নিয়ে টানতে থাকে আর কি। তো যাই হোক, যে সবসময় মনে হচ্ছে চলে যাই, এই গেলে কেমন হতো, কিন্তু অন্য সময় একদমই মনে হয়নি ও তোরা দার্জিলিং যাচ্ছিস যা, হ্যাঁ আমার অতটা ইচ্ছে নেই। কিন্তু যেই মুহূর্তে আমরা সি অফ করতে আসছি তখন মনে গেলেই হতো। আসলে যেটা হয় যে দূরপাল্লার ওই ট্রেনের ভেতরটা, তার অন্দরমহলটা বড্ড মায়াবী আর কি। হ্যাঁ, এক্সপ্রেস লাইন ইঞ্জিনটাও মন কেমন করে তোলে আর কি যখন আমরা মানে ট্রেনের ভেতর ঢুকি। যখন আমরা ফিরছি কোথাও থেকে, মানে সত্যি সত্যি ট্যুর করে, তখন সেটা মনে হয় না। কিন্তু আমাদের মধ্যে কেউ গেল না, অনেকটা ওই সিগারেট খাওয়ার মতন আর কি। আমরা যখন সিগারেট খাই, হয়তো কোনো বন্ধু খাবে না ঠিক করেছে, কিন্তু এই ধোঁয়াটায় তার সিগারেট খাওয়ার ইচ্ছেটা তখন প্রবল হয়ে ওঠে। তো ট্রেনের ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে দূরপাল্লার ট্রেনকে দেখলে, তার ভেতরে চললে, তখন যেন সম্মোহনী শক্তিতে টানতে থাকে। তো যাই হোক, যাত্রা শুভ হোক। লালরঙা চিঠিতে তোমাদের সঙ্গে আমরাও মানুষ ভ্রমণ করব, লালরঙা চিঠি দেখবো, দার্জিলিং ঘোরা, কারোর প্রত্যক্ষভাবে সশরীরে, আর বাকি আমাদের সকলের মানুষ ভ্রমণ। সঙ্গে থেকো। দার্জিলিং শহরটার প্রতি আমার ভালোবাসা আমার পরিজন বা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা কম বেশি সকলেই জানেন। তো সেই শহরে যখন আবার 1 বছর পর যাচ্ছি, তখন বুঝতেই পারছেন আমার ভেতরে উন্মাদনাটা ঠিক কতটা। সেই উন্মাদনা নিয়ে কোনো মতে রাতটা কাটিয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। অবশেষে ভোরের আলো ফুটেছে, আর ঠিক কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা নামবো এনজেপি স্টেশন। সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করবে, আর সেই গাড়িতে চেপে আমরা উঠে যাব আস্তে আস্তে দার্জিলিংয়ে। এইবারে দার্জিলিংয়ে পায়ে হেঁটে কতটুকু কি ঘোরা যায় সেভাবে ঘোরারই ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। এনজেপি স্টেশনের ফুটব্রিজ ধরে আমরা এগিয়ে চলছি এবং যাব গাড়ি স্ট্যান্ডের দিকে। গাড়ি স্ট্যান্ডটা আগের তুলনায় অনেকটা পিছিয়ে গেছে, কারণ এনজেপি স্টেশন নতুনভাবে তৈরি হচ্ছে। তো সেই কারণে আমাদের বেশ কিছুটা হাঁটতে হবে গতবারের তুলনায়। আর এনজেপি স্টেশনে রিটায়ারিং রুমও আছে। গাড়ি আসার বেশ কয়েক ঘন্টা আগে যাদের ট্রেন এসে পৌঁছয় তারা কিন্তু রিটায়ারিং রুমেও রেস্ট নিতে পারেন। তো এবার আমরা এগিয়ে চলেছি স্ট্যান্ডের দিকে। এখন ট্যাক্সি স্ট্যান্ডটা অনেকটাই দূরে করে দিয়েছে, অনেকটাই হেঁটে আসতে হচ্ছে। এখন অফ সিজন বলেই হয়তো সবাই ডেকে
জিজ্ঞেস করছে দার্জিলিং কিনা গ্যাংটক কিনা। স্টেশনে ভোরবেলা অনুযায়ী ভিড়টা ভালোই। সামনে আমি পাহাড় দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এই যে একদম পরিষ্কার আকাশ, সাথে সুন্দর দৃশ্য। চলো এবার গাড়িতে ওঠা যাক। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, অপূর্ব প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে। এবার আমরা গাড়িতে উঠব, উঠে দার্জিলিং এর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এবং দুপারের রাস্তার যে সবুজ শ্যামলিমা, তা ভীষণভাবে মনকে আবিষ্ট করে তোলে। সুতরাং শিলিগুড়িও যথেষ্ট সৌন্দর্যপূর্ণ। আমরা এগিয়ে চলেছি দার্জিলিং এর দিকে। এই হচ্ছে দার্জিলিং এর গেট। এই আমরা দার্জিলিং এ প্রবেশ করলাম। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে উঠে চলেছি। সবুজ এবং একই সঙ্গে তুষার শুভ্র শৈলশ্রেণী আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এখন আমরা এসছি একটা হোটেলে, রেস্টুরেন্টে খেতে। এবার সেই রেস্টুরেন্টের ভিউটাকে সবার আগে দেখাবো, তারপর বাকি কথা বলবো। এবার জাস্ট এই যে এইখানে আমরা আগেও খেয়েছি, তবে এই পোর্শনটা বোধহয় নতুন হচ্ছে। আগেও খেয়েছি মানে আগের বছর যখন এসেছিলাম তখন। এই পোর্শনটা বোধহয় এখন নতুন হয়েছে। এখানে বলো ছাদের ওপরও বসার অপশন আছে, তবে এটা রোহিণী রোড। এখানে এখনো ঠিক অতটা ঠান্ডা অনুভব হচ্ছে না যে ছাদে বসতে পারবো, কারণ এখন আকাশটা পরিষ্কার আছে, যথেষ্ট গরম লাগবে। তো আমরা এখানে এসছি, দীপ একটু গেছে খাবারের অর্ডার করতে। আমরা খাবারে আজকে ও খাবে চিকেন মোমো আর আমি খাবো ম্যাগি। স্টেশনে নেমেই তোমাদের যে ভিউটা দেখালাম, আমি নিজেও দেখলাম। জন্মদিনের দিন সকালবেলা এত সুন্দর একটা পরিবেশের দর্শন পাওয়া, এত সুন্দর একটা সকাল পাওয়া, মানে আমার সত্যি এখন নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। যাই হোক, এই তো মহারাজ এসে গেছে খাওয়ার অর্ডার করে। এবার দুজনের অবস্থা, মুখের অবস্থা ভীষণ খারাপ। ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, না আমরা জানি মুখের অবস্থাটা কি। ভূতনি হয়ে গেছি আমরা দুজন। এবং পাহাড়ে এসে ও মোমো অর্ডার না দিয়ে ম্যাগি অর্ডার দিয়েছে, যে বস্তুটিও 365 দিন ঘরে খায়। আমি ম্যাগি অর্ডার দিয়ে, আমি বলছি সরি, আমি মোমোই অর্ডার দিয়েছি, একটাও দেবো না। লাগবেও না। আমি আসলে গত বছরও যখন এসেছিলাম এখানেই খেয়েছিলাম, তো এখানকার মোমোটা আমার খারাপ লেগেছে বলবো না, কিন্তু একদম খুব সুন্দর সেটা লাগেনি। এত খুঁতখুত করলে হয়? আমি ভাবলাম একটুখানি ম্যাগি টেস্ট করে দেখি কিরকম। খাবারগুলো আসুক, তারপর দেখাচ্ছি আবার কি কি খাবার আমরা নিয়েছি। কপিস মোমো দেয়। এই হলো মোমো, কপিস দিয়েছে 1 2 3 4 5 6 7 8। ও মানে একটা তোমার খাওয়া হয়ে গেছে। দারুণ ব্যাপার। খেয়ে কেমন লাগলো? ভালোই লেগেছে। ওর কথা শুনে লাভ নেই, দর্শকদের বলছি, এখানে কার্শিয়াঙ্গে যখন আসবেন মোমোটা অবশ্যই ট্রাই করবেন। অত খুঁতখুঁতে হলে চলে না। তবে আমি একদম নিউট্রালি বলছি, মোমোটা ভালোই লাগছে খেতে। আমি জানি না, ও গতবার খেয়েছিল, সেখানে প্রিপারেশনের উপরে অনেক সময় নির্ভর করে, কিন্তু আজকে তো আমার ভালোই লাগছে। ও খাবে, যে বলছে সেও খাবে। ট্রাই ম্যাগি বলেছিলাম, তো ট্রাই ম্যাগি বলে ওরা যেরকম ঝোলঝোল করেছে, আমি জানি না সুপি নুডলস বললে কি করতো। যাই হোক, খাওয়া এইসব রেখে এবার আমরা খাওয়াটা শুরু করি। চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। এই যে আমি কেন ম্যাগি অর্ডার করলাম, কেন মোমো খেলাম না, এত বক বক করার পর ফাইনালে কিন্তু আমার ম্যাগির থেকে অর্ধেকটা ওর পেটেই গেছে। সেটাও দিয়েছে গো। একদম বাজে আমি জোর করে চাই। আবার বলে তুই ম্যাগিটা অর্ডার করলেই ভালো হতো, গরম গরম বেশ ভালোই লাগছে। সবই মন্দের ভালো, এই আর 19 আর 20। আচ্ছা যাই হোক, আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে। আপাতত আমরা বরঞ্চ সেই পথেই যাই। একেবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। না, একেবারে গিয়ে দেখা করার আগে একটা বিশেষ জিনিস দেখাবো, যদি আজকে আমাদের ভাগ্যে থাকে। কি জিনিস? সেটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, যেটা এখন চলে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। গতবার যখন দার্জিলিং এসেছিলাম, তখন পথের মধ্যেই আমাদের গাড়ি যখন দাঁড়িয়েছিল হিলকাট রোডে, তখন স্টিম ইঞ্জিন পাস করেছিল। আজকে যদি পাস করে তাহলে অবশ্যই তোমাদের দেখা।
দার্জিলিংয়ের পথ ঘাট বাড়িঘর মানুষজন সবকিছুই যেন সুন্দর। প্রত্যেকটা পাহাড়ের বাঁকের মধ্যে যেন একটা সৌন্দর্যতা লুকিয়ে থাকে। আর সব থেকে সুন্দর জিনিসটা দার্জিলিংয়ে যেটা, সেটা এক্ষুনি আসছে, দেখো। এই স্টিম জয়রাইড আমরাও করবো আগামীকাল। পথে এবার এটুকুই, আবার হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। আমরা ঘরে চলে এসেছি আমাদের হোটেলে। 11:30 নাগাদ পৌঁছেছি আমরা। স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আবার এসেছি। ঘরটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স, বোঝাই যাচ্ছে। এটা একটা আলমারি আছে, ওয়ার্ডরোব আছে আর কি, এখানে জিনিসপত্র রাখতে পারবো। টিভি আছে, টিভিটা মনে হয় না চলবে, যাই হোক। আর এখানে একটা সোফা আছে, আমরা এসে যে সোফাটাকে নোংরা করে রেখেছি। বেড সাইড টেবিলও আছে, বিছানাটাও খুব সুন্দর। আর বিছানার থেকে সব থেকে সুন্দর যে জিনিসটা, এখানেই বসি বা এখানেই বসি, সেখানে বসে আমরা দেখতে পাবো হচ্ছে এরকম একটা সুন্দর বাইরের দৃশ্য। আদিগন্ত বিস্তৃত পর্বত শ্রেণী, একদম। আর ওই দিকটাও রোটেট করলে সেখানেও অত্যন্ত সুন্দর ব্রিটিশ আমলের দুটো কটেজ, তার মধ্যে একটা তো আইপিএস এর। এই যে এইটা, উপরে চিমনিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সেই সময়ের বাড়ি। সুতরাং খুবই সুন্দর ভিউ, এবং ঘরটাও খুবই প্রশস্ত দুজনের থাকার পক্ষে। আর এখন আকাশটা পরিষ্কার, বুঝতেই পারছো, ফলে সৌন্দর্য যেন আরো ঝরে পড়ছে। বিছনার মধ্যে যে সুন্দর একটা রোদ এসে পড়েছে, এক ফালি রোদ এসে পড়েছে। এই ঘরের মধ্যে একটু রোদ ঢোকা বা একটু বিছনায় এক ফালি রোদ পড়া, দুটো যেন আমার ভীষণ একটা ভালো লাগা সৃষ্টি করে। তো যাই হোক, এরপর আমরা একটু রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে একেবারে মেলে যাব। মেলে গিয়ে তোমাদের সঙ্গেও দেখা হচ্ছে। এবার বেরোবো ম্যালের উদ্দেশ্যে, তবে তার আগে একটা ছোট্ট উদযাপন হবে, এবং উদযাপনেরও আগে তোমাদের এই সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্যটা দেখাই। দেখো কি অপূর্ব, ওখানে দূরে পাহাড়ের কোলে যে জনবসতি তা দেখা যাচ্ছে। আর এই দেখো এই আইপিএস এর বাংলো, এই পুরো ভিউটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা কোনো বাইরে শুট করছি না, আমাদের ঘরের মধ্যে থেকেই আমরা শুট করছি। দেখো, আর ডান দিকের আকাশটা শুধু দেখো, মনে হচ্ছে যে প্রকৃতি কিংবা ঈশ্বর যাই বলি না কেন, তার বর্ণচ্ছটায় রঙিন করে তুলেছেন সমগ্র আকাশকে। এখান দিয়ে গাড়ি ঘোড়া কিছুটা যায়, মেন রোডের মতো না, সুতরাং খুব বেশি নিস্তব্ধতাও থাকে না, আবার খুব বেশি জনকোলাহলও থাকে না। আর আবারও এই হচ্ছে আমাদের রুমের বাইরে থেকে সমগ্র দৃশ্য। হ্যাপি বার্থডে টু মাই বেটার হাফ। সুতরাং এই উদযাপনের কথাটাই কিন্তু বলছিলাম। এবং 22শে সেপ্টেম্বর প্রীতির জন্মদিন, এই জন্মদিনটাকে ধরেই আমরা দার্জিলিং এ এসেছি। এমন ভাবে ট্যুরটা প্ল্যান করেছি আমরা, যাতে এই ট্যুরের মাঝখানে ওর জন্মদিনটা পড়ে। এক মিনিট, যদি ওরকম কেক কেটে টুকরো খাওয়াতে আমি খুব একটা পারদর্শী নই, তবু এই তো সুতরাং একটু আগেই তোমাদের দৃশ্য দেখিয়েছি। এখন মোটামুটি 6:15 বাজে, কেক কাটা হলো, এবং আমরা ঠিক যেটা চেয়েছিলাম, পাহাড়ের কোলে জন্মদিন উদযাপন। আমার জন্মদিনটা এগিয়ে আসছে, টাকা পয়সায় ধনকুবের নই, দুর্ভাগ্যবশত সেপ্টেম্বর আর আমার জন্মদিন নভেম্বর, সুতরাং 2 মাসের মধ্যে আর পাহাড়ে আসা হবে না। আমার জন্মদিন কলকাতাতেই পালিত হবে, কিন্তু প্রীতির খুব ইচ্ছে ছিল যে ওর জন্মদিনটা যেন দার্জিলিং এ পালিত হয়। সুতরাং আমাদের দার্জিলিং আসার প্ল্যানটা ছিলই, তো যখন আসাই হচ্ছে তখন এভাবেই প্ল্যানটা আমাদের করা হয়েছে, যে যাতে 22শে সেপ্টেম্বরটা আমাদের ট্যুরের মধ্যে থাকে। হ্যাঁ, আমার সবসময় মনে হতো যে জন্মদিন একটা খুব বিশেষ দিন, একটা স্পেশাল দিন প্রত্যেকের কাছে।
তো সেই দিনটা যদি খুব সুন্দর একটা ভাবে কাটানো যায়, সেটা তো সবারই কাম্য থাকে। না, আমি এই কথা একেবারেই বলতে চাইছি না বাড়িতে থাকলে আবার দিনটা ভীষণ বাজে কাটে, সেখানে থাকে অন্যরকম আমেজ। আজ এখানে এসেছে আমি কেক কাটছি, কেকই কাটছি, আর সেলিব্রেশন বলতে সেরকম কিছু না। নয়। সেলিব্রেশন আছে, নিজেরা খাওয়া, সেই সেলিব্রেশন। নিজেরা তো রোজই খাই, যেরকম ভাত ডাল মাছ খাই সেরকম খেয়েছি। যাই হোক, তো এমনটা না যে বাড়িতে সেলিব্রেট করলে পরে সেই সেলিব্রেশনটা ভালো হয় না, অবশ্যই সেটার মধ্যে একটা আরেকটা অন্য রকমের আনন্দ থাকে, ভালো লাগা থাকে, আরো জমজমাট হয়। আরো জমজমাট হয়, আরো অনেকে থাকে, তাদের সাথে আমি সেলিব্রেট করবো, আমি কিছুই ছাড়বো না আসলে। সেটা ফিরে বাড়ি ফিরে তারপর আবার সেই সেলিব্রেশনটা আমি করবো, আমার সব চাই। তো আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তো এরকম একটা ওয়েদারে এত সুন্দর একটা জায়গায়, এখন তো রাত হয়ে গেছে, তাহলে এখন বাইরের পাহাড়গুলো দেখা যেত। এত সুন্দরভাবে একটা বার্থডে সেলিব্রেশন, মানে আমার আমি বয়স বলবো, বিগত যত জন্মদিন গেছে তার মধ্যে সত্যি বলতে কখনো হয়নি। তার জন্য এত এত ধন্যবাদ অবশ্যই ওকে। এখন ধন্যবাদ দিচ্ছি, অনেক সময় চাটি মারি, খিচুনি দিই, যাই হোক। তো মানে সেটা ও যদি না রাজি হতো, রাজি নাই হতে পারতো, তাহলে বোধহয় এখানে এসে সেলিব্রেট করাটা হতো না। দার্জিলিং আমার কাছে একটা অত্যন্ত ভালো লাগার জায়গা, ইমোশনের জায়গা। আমার মাঝে মাঝে মনে হয় দার্জিলিং এ এসে আমার মরেও শান্তি। সুতরাং এখানে এসে খুব অদূর ভবিষ্যতে আমাদের দার্জিলিং নিয়ে নানা পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়িত হলে অবশ্য তখনই তোমরা জানতে পারবে, তার আগে জেনে আমরা লোক হাসাবো না। সুতরাং কিন্তু আবার এটাও ঠিক যে কোনো কিছু যখন প্রথম হয় তার উদ্দীপনা, তার আমেজ সেটা অন্য স্তরে থাকে। মানে আমরা চাইলেই কিন্তু দার্জিলিং এ আমাদের জীবদ্দশায় তো আমরা নিজেরা হিসেব করে দেখেছি আরো 12-15 দার্জিলিং এ আসবো, এবং হয় ওর জন্মদিন, না হয় আমার জন্মদিন, কখনো না কখনো আবার এই পরিকল্পনাটা হবে, কিন্তু আমাদের অ্যানিভার্সারি হবে। এক্স্যাক্টলি। কিন্তু এই যে প্রথম পালনটা হলো, এটা কিন্তু একটা অন্য আলাদা আমেজ নিয়ে মনের মণিকোঠায় থেকে যাবে। যা কিছু প্রথম তার আমেজটা সম্পূর্ণ আলাদা। সুতরাং এটা আমি মিস করেছি, এটা প্রীতি লাকি, কিন্তু আমার জন্মদিনটা মিস হয়ে গেছে, কোনো ব্যাপার না। সুতরাং পরে আবার দার্জিলিং এ আমরা বারবার ফিরে আসবো। আচ্ছা, তো যাই হোক, এই কেকটা আমরা পরে খাবো। আপাতত আমাদের আমরা পরবর্তী প্ল্যানটা বলে দে। এর পরবর্তী প্ল্যান, ওটাই বলতে যাচ্ছে, পরবর্তী প্ল্যান আমরা এক্ষুনি হাত ধুয়ে রেডি হয়েই আছি অলমোস্ট, ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবো, মেলে যাব। দার্জিলিং মানেই দার্জিলিং এর মেল অন্যতম একটা আকর্ষণ, এবং বিভৎস কেনাকাটা মেয়েদের। একদম কেনাকাটার জন্য কোনো কমতি নেই সেখানে। তো সেখানে যাব, সেখানে এখন কি ধরনের কালেকশন আছে না আছে, সেগুলোর প্রাইস কিরকম কি, সেই সবটা দেখবো, মেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো আবার মেলে গিয়ে তোমাদের সামনে দৃশ্যমান হচ্ছি আমরা। এখন আমরা আছি দার্জিলিং এর মেলে, এবং আমরা তথাকথিত অফ সিজনে এসেছি। সেপ্টেম্বরের এটা শেষের দিক, তো একটু দেখাই অফ সিজন মানে দার্জিলিং কি বোঝে। তো এবার আমরা আস্তে আস্তে হাঁটতে থাকবো। মেল সবসময় জমজমাট, সবসময়, আর সে কারণে মেলা আমাদের সব থেকে পছন্দের জায়গা। সবসময় এখানে কিছু না কিছু অ্যাক্টিভিটি হয়ে চলেছে। ওখানে দেখছি আজকে শুটিং হচ্ছে, কোন সিনেমা আমি জানি না। তারপরে ওই কি জানো, বেলভিউ, সেখানে তো গান টান অনুষ্ঠান সাথে লেগেই থাকে প্রত্যেকদিন, সবসময় এটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, ভালো। আর যথারীতি আমরা যে বেঞ্চগুলোয় বসতে চাই সে বেঞ্চগুলো ভর্তি, এখনো ভর্তি, আমি জানি না কখন এলে ফাঁকা পাবো। সুতরাং দার্জিলিং এ যারা আসবে, আর এবারে দার্জিলিং এসে আমাদের যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা হলো যে দার্জিলিং এ এমন একটা সময় আসবে, সে দিনটা খুব দূরে নেই, যে ডিসেম্বর ছাড়া দার্জিলিং এ আসা যাবে না। কারণ ঠান্ডার লেশমাত্র ঘরের ভেতর আমরা তো একেবারেই পাচ্ছি না, বরঞ্চ হালকা হালকা গরম লাগছে, এবং সেটা সেকেন্ড হাফে। এখন বাইরে বেরিয়েছি, এখন তাও ওয়েদারটা প্লিজেন্ট। প্রেজেন্ট মানে তবু হাঁটাহাঁটি করলে এটা গরম গরম তো আরে লাগছে। এখন আমার গরম লাগছে, যদিও আমার এটা খুব মোটা, একটা প্রীতি দিয়েছে, আমি তো খুব পিওর কটন পরেছি, তারপরেও গরম গরম ভীষণ লাগছে। মোটা মেটেরিয়াল। তো যাই হোক, এখন দার্জিলিং এর যে ওয়েদারটা একেবারে কলকাতা ফেব্রুয়ারিতে যেরকম আমরা থাকি, নাতিশীতোষ্ণ একদম সেরকম, তার বেশি কিছু না। তো এবার আমরা একটু হাঁটতে থাকি, একটু দোকানগুলো
ঘুরতে থাকি আর তোমাদেরও দেখাই। তবে সব জায়গায় দেখাতে পারবো না, কারণ এখানে গান চলছে আর কপিরাইটের অদ্ভুত নিয়মে আমরা যদি গানের ওপর দিয়ে কথা বলতে যাই তাহলে কপিরাইটটা খেয়ে যাবো। সেটা খেতে একদম ভাল লাগে না, খুব বাজে খেতে। এখানে একটা চায়ের দোকান আছে, খুব বড় দোকান এটা চায়ের। ওপাশেও একটা আছে, ওখানে শুটিং হচ্ছে, ভিড় হয়ে আছে, তাই ওদিকটা আর যাবো না। বইয়ের দোকানে ঢুকবো ভেবেছিলাম, ও বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। এখানে মনে হয় বই টই কেউ কেনে না, কাউন্টারের লোকটা গোমরা মুখে বসে থাকে, তাড়াতাড়ি বন্ধ করে দেয়। আমাদের আবারও পিছিয়ে আসতে হলো সেই কপিরাইটের কারণে, আমার গান যেন আমাদের তাড়া করছে। ওপাশ দিয়ে সম্ভবত মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। আচ্ছা, ওপাশটায় আমরা একটু যাই। চলো যাওয়া যাক। নামার সময় ভাবছিলাম, নামার সময় তো নেমে যাচ্ছি, ওঠার সময় ও বলছিল নামার সময় না হাঁটুতে চাপ লাগে। আমি বলছি নামার সময় হাঁটুতে চাপ লাগে, তো ওঠার সময় দেখবে হৃৎপিণ্ডে চাপ লাগছে। পুরো ঢালু। আমাদের হোমস্টেটার এটা একটা ড্রব্যাক, যে অনেকটা নিচে আসতে হয়, মানে তাও 5-7 মিনিট তো বটেই। এই তো আমরা যেখানে যাবো ভাবছি, প্রীতি এবং আমি যে জায়গাটা যাবো ভাবছি একটু তোমাদের দেখাই। এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাস্তা, এবং এখানেই কিন্তু আমরা কফি টফি খেতে আসবো। কিন্তু সেই ক্যাফে কোথায়? এই যে নিচে। এবং আমার মনে হয় যে চিত্তরঞ্জন দাসের বাড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা। সেটা বলতে পারবো না। না, ওপেন এয়ারে ক্যাফের ছাদের মধ্যে ছিল। ওই যে পাশে আচ্ছা আচ্ছা। ওপেন এয়ার ক্যাফে। সুতরাং এটা আমরা এক্সপ্লোর করব আজকে না, তবে পরশু দিন, আমাদের যেদিন শেষ দিন দার্জিলিং এ থাকার, সেদিন। এইবারের মতো শেষ দিন। আবার আসবো, বারবার আসবো। এই ট্যুরের শেষ দিন, অবশ্যই এই ট্যুরের শেষ দিন করলে অতটা মন খারাপ হবে না। ফাইনালি একটা বসার জায়গা পেয়েছি বেঞ্চে, কিন্তু এটা অনেক কর্নার। কিন্তু বিষয় হচ্ছে এটা অনেক কর্নার বলেই আমরা বসার জায়গাটা পেয়েছি, সামনের গুলো সবই ভর্তি। আমরা এখন বসে আছি মহাকাল মন্দিরে ঢোকার একদম যে মূল গেট, তার সামনে। তার গেট সামনে। মানে কি, যে তোরণটা, তার সামনে। এরপর একে একে একটুখানি শালের দোকানে যাব, যদিও এখন কলকাতাতেও শীতের যা বহর, না 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 না, ঠান্ডার যা বহর, তাতে শীতের পোশাক কিনতে সত্যি মনে হয় পয়সার অপচয় করছি। তবুও তো দেখাবো। কালেকশন এখানে ভালোই আছে, খারাপ না, দেখলাম আস্তে আস্তে যেটুকু। আর খাওয়ার দাওয়ার সেটা তো আছেই, খাওয়ার তো খেতেই হবে, খাওয়ারটা তো মাস্ট। তবে- আমাদের উল্টো দিকে আছে ওটা শ্যালেট তো। হ্যাঁ, তবে শ্যালেটের পাশের দোকানগুলো দেখলাম অনেকগুলোই এখন বন্ধ হয়ে গেছে, যেটা বন্ধ হওয়ার কথা না। এখন তো সবে 7টা বাজে, মেল মোটামুটি 8:30 অব্দি খোলাই থাকে। দেখলাম বইয়ের দোকানটা বন্ধ, তারপর আরো বেশ বই কেউ কয়েকটা কেনে না, তাই ভাবে কেনে না, খুলে তার রেখে পাশে দিই। আরো কয়েকটা দোকান বন্ধ। কাল সকালে আসবো বইয়ের দোকান। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমরা এবার ওই দিকে যাব, যে দিকটা জমজমাট সেই দিকটায় যাব। এখানে গার্মেন্টস মোটামুটি সামনেই পঞ্চু, যেরকম হয় আর কি, উলেন গার্মেন্টস 790, শালগুলো 200 টাকা। শাল এখানে 200 থেকে স্টার্টিং, মানে পেয়ে যাবে 200-র মধ্যে ভালো শালই পেয়ে যাবে। ভালো সস্তায় পুষ্টিকর জিনিসপত্র এখানে পাবে, এবং কিন্তু ফিক্সড এখানে প্রাইসের 200 এই টাকা। দোকানগুলো থেকে নেওয়াই ভালো। হয়তো যারা আমাদের মতো বার্গেন করতে পারে না, তাদের খুব মুশকিল। প্রাইস আসলে আমরা আগের বার এত কিনে ফেলেছি যে এবারে আর জাস্ট ওপর রাউন্ড দেওয়া এবং তোমাদের দেখানো ছাড়া। আমি এখানে এই যে 200 টাকা রেঞ্জের শালগুলো, এটা আমি গত বছর কিনেছিলাম 300 টাকা দিয়ে। এই বছর দাম কমেছে। 100 টাকার শাল নয়, স্কার্ফ সেও আছে। এই যে 100 টাকার গুলো একটু কাছে নিয়ে গিয়ে দেখো। ডিসকাউন্ট প্রাইস 100। এইগুলো আমরা গতবার কিনেছিলাম, কয়টা কিনেছিলাম? 3-4টে, 4-5টা। দাদা এগুলো চাদর না মাফলার? কিরকম দাম আছে? 300 এগুলো কত করে? হোল্ডিং নাকি? 250। সফট, খুব সফট মেটেরিয়াল। বাট আমার এই জিনিসগুলো খারাপ লাগে না। ভেলভেটের কাপড়। ভেলভেটের এটা অন্যরকম ইউনিক ডিজাইন। পিছনেরটাও সুন্দর, ওই যে ঠিক এটার পিছনে, ওটা 5350 দেখতে পাচ্ছি। সেজন্য বেশি সুন্দর।
আসলে আমাদের ওখানে সত্যি বলতে শীতের যা বহয় লাগে, এটা সত্যি গায়ে লাগে না এগুলো এই কিনতে। জিনিসগুলো না কিনলে ও যে ওই 250-300 টাকার ওই চাদর সেগুলো ওগুলো কেনাই যায়। ওগুলো আমার কাজে লেগেছে, বরং ওগুলোই কাজে লেগেছে কলকাতার শীতে। চা এবারে আমার কিছু কেনার পাচ্ছি না। এবারে দেখছি আমি এই জাতীয় ওই কোট টাইপের জিনিস এবারে একটু বেশি এখানে। কিন্তু ছেলেদের কোট তো আমি দেখতে পাচ্ছি, অবশ্য থাকলেও আমাদের বিশেষ আবার মাল মশলা নেই। তার থেকে বড় কথা ব্যাগ নেই। আবার মানে একটা গতবার যেমন হয়েছিল, হ্যাঁ। জিনিসপত্র কিনে সেই জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা আলাদা ব্যাগ কিনতে হয়েছিল। সে কিনলে এবারে কিনতে হবে, কিন্তু কে বইবে? সব থেকে বড় কথা শীতের যা বহর, আমি কলকাতা তো ছেড়েই দিলাম, দার্জিলিং এও যে নামমাত্র শীত, সেখানে এইগুলো আর পরবো কখন? এখানে শালের কুর্তি এই যে কুর্তি আছে। আবার কিউরিও সব শালের দোকান, এই রোটা পুরোটাই গার্মেন্টসে ভর্তি। এখানে এই যে চায়ের দোকান, এখান দিয়ে সোজা হেঁটে আরেকটু চলে গেলেই একটু ব্যাক ক্যামেরাটায় দেখাও, এই যে গ্লেনারিস। গ্লেনারিস। আমরা এবার অন্যদিকে একটু এলাম, একটা সুন্দর চায়ের দোকান। পাশে আরেকটা চায়ের, না সরি, টিবেটিয়ান স্টোর। এটা কিউরিও শপ। বিভিন্ন আর্ট এখানে রয়েছে। দুষ্প্রাপ্য জিনিস, জিনিস। যা দাম এখানে, বাপরে, শুনলেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। এই যে জিনিসগুলো খারাপ আমি সে কথা বলছি না, তবে সে কেনার পকেটের জোর আপাতত আমাদের নেই। এখানে অনেক বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ থাকে বলে বিভিন্ন রকম বুদ্ধ মূর্তি, বিভিন্ন আঙ্গিকের। কিছু কিছু 85,000, 80,000 এরকমও, মানে এরকমই বলে। এদিকেও কিছু আছে, এই যে সরস্বতী মূর্তি, বৌদ্ধ মূর্তি, হনুমানজির মূর্তি। এগুলো বোধহয় কার্পেট, এর দামই বোধহয় কত 85 না এরকম বলেছিল গত বছর। কাশ্মীরি কার্পেট, কাশ্মীরি কার্পেট। ভিতরটাতে ওই জিনিসই ভর্তি। এই জিনিসই ঠাসা, তাই আর সামনে একখানা নটরাজের মূর্তি, বোঝাই যাচ্ছে অনেক পুরনো ওটা। কিন্তু পুরনো হলেও ওয়েল মেনটেন্ড নয়, তার কারণ একটু পুরো মূর্তিটাতেই কালচে একটা ভাব এসে গেছে। এক্স্যাক্টলি। এগোই এবার। আমরা আছি বেলভিউর উল্টো দিকে। বেলভিউ হসপিটাল না, বেলভিউ যে ক্লিনিক, না না হোটেল, সেই ক্লিনিক নয় এটা, সেটাই হোটেল, বলছি, হ্যাঁ, হোটেল। আর সেখানে তার উল্টো দিকে আমরা আছি, ক্যাভেন্টার্সের রাস্তাটা। কি সুন্দর লেখা আছে চা স্টোর, দেখলেও ভালো লাগে। এখানে অনেক রকম এই দেখো কেটলি ফেটলিও রাখা আছে। এখানে অনেক রকম চাই পাওয়া যায়। এই যে দার্জিলিং টি, গ্রিন টি, মশালা চায়, হোয়াইট টি, অনেক কিছুই আছে। কেটলি টেটলিও রাখা আছে, স্পেশাল অফারও। 7,000 টাকা কিলো, 8,000 টাকা কিলোর চা পাওয়া যায়। হ্যাঁ, এগিয়ে আসছি। জিনিসগুলো ভালো, দামও যে খুব বেশি সেটা বলবো না, কোনোটা 2,000, কোনোটা 2,500, মানে ফিমেল লং কোট আর কি। কিন্তু এবারে আমাদের পকেটের অবস্থা একটু ঠনঠন, সুতরাং কেনার জায়গায় নেই। এই তো 16 আনা বাঙালি, সব জায়গায় বাঙালি রেস্টুরেন্ট থাকতেই হবে, কারণ টুরিস্টদের মধ্যে অধিকাংশই এই যে পেছনে গেট দেখতে পাচ্ছেন, 16 আনা বাঙালি। এবং আমরা বাংলা খাবার, বাঙালির খাবার সব জায়গায় পেতে পছন্দ করি, সেটা না হলে চলে। কিন্তু বাঙালি খাবার দিচ্ছে মানেই যে সেটা বাঙালির মতো করে রান্না, এটা আচ্ছা, কিন্তু নয়। প্রীতির এই একটা বইয়ের দোকান তোমাদের দেখাই, এই যে এই বইয়ের দোকানের ভেতরে একটু ঢুকবো। প্রীতি একটা বই খুঁজছে দার্জিলিং এর উপর, সেটা এখানে পাওয়া যায় কিনা একটু ঢু মেরে আমরা দেখে নিই। চল।
এক্সকিউজ মি, চারপাশে ফটো নেওয়া যাবে না। ফটো নেওয়া যাবে না? না, ওকে। এই হচ্ছে কেভেন্টার্স, এখন বন্ধ হয়ে গেছে। এর ওপরে আগেরবার আমরা এসেছিলাম, তো আমরা এবার ঠিক করেছি কেভেন্টার্সের ওই প্ল্যাটার না খেয়ে শুধু আইসক্রিমটাই খাবো। প্ল্যাটারের ওই সসেজ, তারপরে এই জাতীয় খাবার খেয়ে খেয়ে একই হয়ে গেছে। খেয়ে খেয়ে একই হয়নি, খেতে ভালো লাগছে। এর আগেও খেয়েছি, একটা দুটো। টেস্টফুল তো নয় না, সবই একই রকম বয়েলড। এর থেকে আমাদের কচুরির তরকারি অনেক ভালো, সে যতই খেয়ে অম্বল হোক, তাই তো? আর লুচি তরকারির কোনো বিকল্প আছে নাকি বাঙালির ব্রেকফাস্টে? সসেজ প্ল্যাটার এই জাতীয় সব আমাদের চলে। এত হেলথের ব্যাপারে সচেতন আর হয়ে ওটা হলো না। আচ্ছা, এবার এই রাস্তা দিয়ে আবার আমরা ফিরে যাব। এই রাস্তায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, আমি এখানে কোনো খাবারের দোকান দেখতে পাচ্ছি না, আমি কোনো এমনি স্টল দেখতে পাচ্ছি না। সারা আবার একটু মুখে দেখা যাক। সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়তো ওই হকার ওই রাস্তার ধারে, হ্যাঁ। আমি জানি না সেই কারণে নেই কিনা, চোখ এড়িয়ে যাওয়ার তো কথা না, আর তাছাড়া এইসব জায়গাগুলোতেও তো বসে। দেখি সামনে গিয়ে আছে কিনা। আসলে ওগুলো অনেক বেশি ভালো লাগে খেতে, চোখ একদম ওপেন জায়গায় থাকে। ও তো আশা করে বসে আছে সে বৃহৎ লেগ পিস খাবে, বিরাট বড় হাইব্রিড চিকেনের হাইব্রিড লেগ পিস। না পাওয়া গেলে আর কি করা যাবে। মেলে আশেপাশে কোনো খাবারের দোকান না পেয়ে অগত্যা এখানে লাইন দিয়ে যে ক্যাফেগুলো আছে সেখানেই ঢুকবো। টম এন্ড জেরি আছে, টম এন্ড জেরি খুব ফেভারিট কার্টুন, তো টম এন্ড জেরিতে ঢোকা যাক প্রথমে। খাওয়া হয়েছে, হ্যাঁ এবার পর্বতারোহণ চলছে। মাউন্ট এভারেস্টে উঠছি। উঠতে ভীষণ অসুবিধে, এটা এই হোটেলের একটা ড্রব্যাক। এবং যারা বয়স্ক মানুষ, যারা আমাদের, তাদের মধ্যে যারা আমাদের ভিউয়ার্স আছেন, তাদেরকে আমরাই বলে দেবো যে এই হোটেলটা প্রেফার করবেন না। বয়স্কদের তো একদমই না, বা একটু যদি মাঝবয়সী হয়, হাঁটুর টাটুর ব্যথা থাকলে একদম না। যারা ফিট ঠিক আছে, আর আমাদের মতো কম বয়সী হলে ঠিক আছে, কারণ ঘরটা খুবই ভালো, আতিথেয়তা খুবই ভালো, কিন্তু পজিশনে একটু গোলমাল আছে। এখানে আশপাশে মেলের ধারে কাছে আরো অনেক হোটেল আছে, হোমস্টে আছে, সেগুলো আমরা অবশ্যই তাদের সাথে কথা বলে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেব। তোমাদের কারোর প্রয়োজন পড়লে আমরা সেটা প্রোভাইড করে দেবো। তোমরা দেখলে টম এন্ড জেরিতে খেলাম, একটা কিউট ক্যাফে। দাম ঠিক আছে, খুব বেশি নয়, মডারেট। 180 টাকা দিয়ে চিকেন চিজ স্যান্ডউইচ নিয়েছিলাম, হুম তো 4 জোড়া দিয়েছিল। হুম ভালো, দুজনের স্ন্যাক্স বা ব্রেকফাস্ট হিসেবে বেশ এক প্লেটে হয়ে যায়। এটা পৃথিবী বুদ্ধি যে একটা নিলাম, দুটো নিতে যাচ্ছিলাম, হ্যাঁ দুটো নিলে এখানেই ডিনার হয়ে যেত। এদিকে হোটেলে ডিনার বলা আছে।
তো মেলে অ্যাকচুয়ালি আমরা কোনো খাবারের দোকান দেখতে পেলাম না। আমি প্রচন্ড হতাশ হয়েছি এই বিষয়টায়। খাই না খাই, অন্তত একটা চায়ের দোকান তো থাকবে, সেটাও নেই। মেলের যে একটা মূল আকর্ষণ, একদম। সেটার অন্যতম হচ্ছে জামা কাপড়ের দোকানগুলো, দুই একটু হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া। এবার সেটা তুলে দিয়ে শুধু রেস্টুরেন্টে তো আমরা কলকাতাতেও খেতে পারি, তাহলে মেলের বিশেষত্বটা কি থাকবে? এবার জানি না, ওখানে শুটিং হচ্ছিল, আজকে শুটিং এর জন্য বন্ধ নাকি পার্মানেন্ট বন্ধ হয়ে গেছে, সেটা আপনার হোটেলে ঢুকে জিজ্ঞেস করবো। আজ মেল ঘুরে আমাদের খুব একটা মন পড়েছে সেটা বলা যায় না। কালকে দেখবো, কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে টয় ট্রেন রাইড, তারপরে মেলে তো আসবে, তখন দেখা যাবে চিরতরে উঠে গেছে নাকি। তখন কি দেখা যাবে? আবার সবুজ সজরম গিয়ে জিজ্ঞেস করবো যদি দেখতে পাই কাউকে হোমস্টের। তাহলে তাই জিজ্ঞেস করা যাবে, উঠে গেলে আর কি করা যাবে। উঠে গেলে আমি বলবো আকর্ষণ, মানে দার্জিলিং এর আকর্ষণ হয় থাকবে, কিন্তু মেলের আকর্ষণ অনেকটা অংশেই কমে যাবে। সঙ্গে সঙ্গে ভেজে দিত, বেশ তাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল। কত চায়ের দোকান ছিল, একটু চা বসে খেত, আর কিছু না হলেও। পুরো জায়গাটি ম্যানমেড করছে, ফাঁকা। যাই হোক, এখন তাহলে হোটেলে ফিরবো। আমাকে বলতে বলতে নিজেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ভাগ্যিস পড়ে যায়নি, এই অবস্থায় কারণ পাটা মুচকে গেলে আরেক বিপদ হতো। রাস্তায় এখন লাইটটাও ঠিক মতো দেয়নি। যাই হোক, এবার আমরা হোটেলে ফিরছি, ফিরে আবার কালকে দেখা হচ্ছে। এবং টয় ট্রেন রাইডটা আমরা নিয়েছি স্টিম ইঞ্জিন, 500 টাকা বেশি দিয়ে। ডিজেল ইঞ্জিন 1000 টাকা, স্টিম ইঞ্জিন 1500। তো চড়বই যখন, স্টিম চড়া যাক। একদম। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।